এত লোভ, তুই ত্যাগী হয়ে আবার ভোগী হলি, তোর লোভ ভালো নয়। টেনে আনছে, এখন বলছে ছাড় রে সমনে একটু দেখা করি তার সাথে, ছাড় রে সমন করি রে দেখা একবার তার সাথে। ওরে পালিয়ে গেলে নিশি আসবে, একা থাকবো যে রাতে, ছাড় রে সমন একটু দেখা আমি করি তার সাথে, আরে রে সমন করি রে দেখা একবার তার সাথে। কত নিশি কেটে গেল একবার দেখা নাই হলো, ওরে ওই যে আমার পরমে বন্ধু তাকে কি ভোলা যায়, ছাড়ে রে সমন একবার দেখা আমি করি তার সাথে। আরে ছাড়ে রে সমন একবার আমি তার সাথে, আরে রে সমন করি রে দেখা একবার তার সাথে। আমি যত গুরুর সঙ্গে ঝোলা বয়েছি, গুরু প্রতিদিন একটা করে গান গাইতো, আমি কান পেতে পেতে শুনেছি। এটা আপনাদের আশীর্বাদে আমার বাবা একটা ম্যাগনেট দিয়েছে আমাকে, এটা একবার যদি শুনে নেয় হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে, সন্ধ্যা হবে না তার সাথে, দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে। আসি আসি বলে বন্ধু যদি চলে যায়, আমার সাদের জীবন ফুলের মতো শুকাইয়া রয়, বলো ধরা ফুলের ব্যথা কে বুঝিবে গায়, ওরে বৃক্ষে পতন রয়। দাঁড়ারে সমন একটু দাঁড়া দেখা করি তার সাথে, ওরে দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে, ওরে দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে। এই গানটা শিখেছিলাম গুরুর সঙ্গে নাগাল্যান্ডে, ডিমাপুরে ওয়েস্টার রাধা গোবিন্দ মন্দিরে সন্ধ্যাবেলায় গানটা শিখেছিলাম। তখন বয়স প্রায় 14-15 বছর হবে, এখন তো বুড়োর ধারে পড়ে গেছি, তবু গান মনে আছে। কারণ যদি ভক্তি দিয়ে একবার শিখে নাও তা সেটা তোমার মনে থাকবে। নিতাই গৌর হরি বল। চলো এইবারে সেই গুবরে পোকা তো যতই উঠার চেষ্টা করে পাপ তাকে ছাড়ে না, আর যেই ভক্তি জোরে কাঁদলো আর গাইলো উনি পাপ আস্তে আস্তে করে ছেড়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা আবার মধু পোকা সেখানে আসে, এসে বলে কি বন্ধু, না বন্ধু আমি তোমার সঙ্গে যাব, তুমি যা দাও তাই খাবো। বলে আমি পায়খানা দেবো, বলে তাই খাবো। না রে বন্ধু তোকে আমি সর্বনাশ করব না, তুই আমার পায়ে ধর, তোকে আমি মধু খাওয়াবো। এই বলে গুবরে পোকা ধরেছে কার পায়ে? মধু পোকার পায়ে। আর মধু পোকা নিয়ে গিয়ে পদ্ম ফুলের মাঝখানে ছেড়ে দিয়েছে। কি গো, দেখবেন নতুন যদি কেউ বাবাজি হয় সে কতবার যে চান করবে আর কতবার যে শৌচ হবে ঠিকানা নাই। 6 মাস যাওয়ার পরে এমন ঠান্ডা লাগবে সে ভগবানকে ভুলে গিয়ে নামের মালা শিখাই তুলে দেবে। রাধে রাধে। কিন্তু এ গুবরে পোকা ছাড়ে নাই। মধুর চাকে যেই পদ্ম ফুলের মধু পেয়েছে সে আর খাওয়া শুরু করেছে। কিন্তু মধু পোকা বলে গেল, বন্ধু সাবধান, সূর্য অস্তাচলের পূর্বে তুমি এই মধুর সঞ্চয় থেকে তুমি পাতার মধ্যে চলে যাবে, এই ফুলের মধ্যে থাকবে না, কারণ ফুল যদি একত্র হয়ে যায় তোমার মৃত্যু হয়ে যাবে। মধু পোকার কথাটা শোনার পরে এখন গুবরে পোকা এমন মধু খাওয়া শুরু করেছে, সূর্যদেব অস্তাচলে যাওয়ার মুখে এ বলে মরণ হয় ভালো, এ মধু ছেড়ে আমি আর যাবো খেয়ে মরি। এখন মধু পোকার মতো কথা শুনলো না, গুবরে পোকা মধু
থেকে গেল। আর পরের দিন বাবাজি ওই ফুল তুলে নিয়ে পুষ্প শুদ্ধি করে গোবিন্দের চরণে দিয়ে দিল। কি হলো? কোথায় গেল গুবরে পোকা? হ্যাঁ, এই হচ্ছে প্রহ্লাদের ছোট ছোট ট্যাবলেট। জানো, যত বসবি তত ভালো জিনিস পাবি। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, দেখা করি তার সাথে। ওরে দিন পুরালে আসবে সন্ধ্যা, একলা থাকবো যে রাতে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, দেখা করি তার সাথে। দাঁড়ান দাই গৌর হরিব, প্রেম সে বলে রাধা রানী কি। এইবারে তো হয়ে গেল। আর ছোট বন্ধু আগে চলে আর মনুষ্যত্ব পেছনে চলে। এখন চলতে চলতে ঠিক গ্রামকে একটু বাকি আছে একটা বন, আর বনের পরে একটা পথ, পথের পরে একটা নদী, নদীর পরে গ্রাম। তখন বলছে একটা দাঁড়া, একটা কথা বলি। না কি? না, আজকে আমার বড় খিদে পেয়েছে, বিবেক তুই একটু ফল জল নিয়ে আমরা খাই। বলে বন্ধু দাঁড়া, তুই টাকার বস্তা যদি কেউ দেখে নেয় তুই মরে যাবি। টাকা প্রাণ, আবার টাকাই প্রাণ যায়। টাকা না হলে যেমন জীবন বাঁচে না, আবার অধিক টাকা হলে তোমার প্রাণ চলে যাবে। এক কাজ কর, লতা পাতা ঢাকিয়ে দিয়ে বিবেক গেল ফল আর জল আনতে। নিয়ে এসে দুই বন্ধু খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছে। এখন মনুষ্যত্ব বলছে বন্ধু তুই ঘুমা, আমি জেগে আছি, আবার তুই জাগবি, আমি ঘুমাবো। ঠিক আছে, এই বলে বিবেক তো একটু ঘুমিয়ে পড়েছে। আর তখনই মনুষ্যত্বের মধ্যে একটা ভাব প্রকাশ হলো। কি ভাব? না, যদি আমি এই সময় আমার বিবেকটাকে মেরে ফেলি তাহলে কিন্তু এর টাকার বস্তাটা আমি পাবো। কিন্তু কি দিয়ে মারবো? সে তো আমার বন্ধু। বিবেক বলছে ও তোর বন্ধু না। আর একজন বলছে চাচা, আপন প্রাণ বাঁচা, এখন পেয়েছি, এখন বাঁচ, পরে চিন্তা পরে করবি। কাছে একটা বড় পাথর ছিল, আর সেই পাথর নিয়ে এসে অমনি মাথার উপর থেকে আছাড় দিলেন মনুষ্যত্ব বিবেকের বুকের উপরে। যেই আছাড় দিল, ছটপট করতে করতে রক্তরাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি, ভেঙে চৌচির হয়ে গেল দেহখানা। আর বিবেক নয়ন জলে ছটপট করছে, বলছে বন্ধু রে তুই কি করিলি, কি করিলি, কি করিলি। বিবেক বলছে বন্ধু তুই কি করলি রে? আমি জীবনে মাকে দেখিনি, বাবাকেও দেখিনি, অনেক কষ্টে আমি বড় হয়েছিলাম। আজকে তোর স্নেহ, তোর ভালোবাসায় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। তোর যদি টাকার প্রয়োজন ছিল তুই তো আমাকে বলতে পারতিস। তুই আমায় মারবি বলে কি আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলি? ছটপট করছে বন্ধু রে, তুই আমাকে এখন মেরে দিলি তো আমি আবার তোর সঙ্গে দেখা করতে আসবো রে। বিবেক চলে গেল। মনুষ্যত্ব চিন্তা করলো যদি এই পথে কোনো গ্রামের মানুষ আসে তাহলে প্রমাণপত্র হবে, পাথরটা তো আমি ধরেছি, এর চিহ্ন আমি কিছু রাখবো না। বন থেকে কাষ্ঠ কুড়িয়ে নিয়ে এসে আগুন দিয়ে দিল। বাস্তব আর শাস্ত্র দেখো মিলিয়ে, প্রমাণ সব শেষ। নিল সেই টাকার বস্তা, মনুষ্যত্ব চলে গেল বাড়ি। এক বস্তা টাকা রেখে দিয়ে আবার আসলো। দুটো বস্তা তো একসঙ্গে নিয়ে যেতে পারে না।
টাকার বস্তায় হাত দিতে দৈব নিয়ে বিবেক বলছে, বন্ধু তুই তো আমাকে মেরে ফেলেছিস, যদি বাঁচবি এই টাকাটা নিয়ে যাস না। বলে তুই তো মরে গেছিস, সরে গেছে, পালা, আমি নিয়ে যাচ্ছি, তুই কি করবি কর। মনুষ্যত্ব টাকা নিয়ে গেলেন। আর মনুষ্যত্ব বাড়ি গেছে দেখে পরের দিন সকালবেলা অনেকে ছুটে এসছে, গ্রামের মানুষ তার সঙ্গে দেখা করবে বলে। আর বলছে, মনুষ্যত্ব তুমি এলে, তোমার বন্ধু বিবেক। বিবেক? কে বিবেক? কিসের বিবেক? কার বিবেক? আরে তুমি, তোমার বন্ধু বিবেক? আমার বন্ধু বিবেক? বলে ওই যে যার মা বাবা ছিল না। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছিল বৃন্দাবনে। আর তো আমি জানি না আজকে কত বছর হয়ে গেল। ও বাবা, না আমার ভুল তাহলে। এই বলে মনুষ্যত্ব একটা কারখানা বানালো। কারখানাটার নাম দিল প্রাণ। আমরা সকলে ছোটবেলায় পড়েছি জলের আরেক নাম জীবন, কিন্তু সেটা ঘুরিয়ে নাম দিল জলের আরেক নাম প্রাণ। জল কোম্পানি করলো। আর সেই জল কোম্পানিতে গ্রামের অনেক মানুষ কাজ করা শিখলো। অনেক মানুষ কাজ পেল, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা কাজ পেল। দেখতে দেখতে মনুষ্যত্ব আরো একটা কোম্পানি করে ফেললেন। টাকায় টাকা বাড়ে তো। তারপর জল বিক্রি টাকা মানে কত টাকা, খরচ তো বেশি নেই, লাভটা বেশি। তো গ্রামের মানুষ চিন্তা করে একটা সুকন্যা দেখে ওই মনুষ্যত্বের বিবাহ দিলেন। আর বিবাহ হওয়ার পরে আনন্দে দিন কাটে, রাত কাটে। একদিন ঋতুবতী হলো আর রতি প্রদান করলো মনুষ্যত্ব। আর মনুষ্যত্বের স্ত্রী গর্ভবতী হলো। আর যেই গর্ভবতী হয়েছে প্রতিদিন মাছ চিংড়ি আনে, কিন্তু মনুষ্যত্বের স্ত্রী মাছ চিংড়ি খায় না। প্রতিদিন গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, কারণ বিবেক বৈচিত্র্য তার মধ্যে তো এসে গেছে। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস করতে করতে আমাদের ঘরে সাধ দেওয়া হয় তো। সাধ ভক্ষণ গো, সাধ দেওয়া হয় কবার মা? একবার, 3 বার? আপনাদের 3 বার? কখন কখন গো? আগে আগে। ও বাবা, কবার? বাবা কবার গো? 3 বার। কোন কোন মাসে গো? 5, 7, 9। আপনি কবার খেয়েছেন? এখনো বেঁচে আছেন আপনি, আপনাকে 7 দিল না, অথচ বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তাদের বাচ্চা হনুমান হবে নাকি আর মানুষ হবে? আমার কথাগুলো কিন্তু গায়ে বাজা কথা। যার জন্য তুই আজকে গর্ভবতী হলি, তাকে একটু স্বাদ দিলি না, আর তার প্রসাদ যদি না পাস, তাহলে তোর ছেলে বাঁদর হবে নাকি মানুষ হবে? কারখানা দেখে নাও, গ্রন্থটির নাম চেতনা। একটা বই বেরিয়েছে সাধুর লেখা, চেতনা। তাতে লেখা আছে গল্পটা। একটা মানুষ, তার বিবাহের সময় স্ত্রীর সঙ্গে প্রতিশ্রুতি ছিল। তার স্ত্রী বলেছিল, তুমি যতগুলো সন্তান নেবে আমি মানা করব না, কিন্তু ঋতুস্রানের সঙ্গে যেন আমি তোমাকে দেখতে পাই। স্ত্রীর কথা শুনে স্বামী বলছে, এমন আর কি কাজ, ও ঋতু স্নান করবে, আমার মুখটা দেখে নেবে, তাই ভালো, তাই হবে। যেমন গঙ্গার সঙ্গে শান্তনুর প্রতিজ্ঞা ছিল যে তুমি যতদিন আমাকে বাধা না দেবে আমি তোমার, যেদিন তুমি বাধা দেবে আমি আর তোমার নয়। ঠিক তদ্রূপই একটা স্ত্রী তার নারীর স্বামীর কাছে এই বাক্যা করেছিল যে তোমার কাছে আমি এই আশা চাই, তুমি যতগুলো সন্তান নেবে আমার দুঃখ নাই, কিন্তু ঋতুস্নানের সময় যেন আমি তোমাকে দেখতে পাই। না তাই হবে। হেনকালে প্রথম ঋতুস্নান হলো, স্বামী দাঁড়িয়ে আছে কাপড় নিয়ে, ডুব দিয়ে উঠে যখন দেখে না তার স্বামী। দ্বিতীয় সন্তানের বেলায় তো স্বামী আর কাপড় নিয়ে আসতে মনে নাই, ও যখন স্নান করে উঠে পড়ে না একটা নাপিত যাচ্ছে, নাপিতকে দেখতে পেল। তৃতীয় সন্তানের বেলায় একটা মুসলমান গরু নিয়ে যাচ্ছে, ডুব দিয়ে উঠে পড়ে মুসলমানের মুখ দেখতে পেল। তৃতীয়বারে আরো নিচু জাতি, দেখেন না যাদেরকে কি বলা হয় আপনারা জানেন, ওই যে অ্যান্ডকুশ ছাট করে,
হ্যাঁ কি গো, কি বলেন আপনারা? আগে জানেননি? আরে কুকুরের অ্যান্ডকুর ছাট করে, ছাগলের অ্যান্ডকুর ছাট করে, হ্যাঁ এখন ডাক্তার করে। আগে কি করতো? কে করতো? একটা নিচু জাতি করতো না? হ্যাঁ করঙ্গা, হ্যাঁ মনে আছে, কর ভাঙার বড় ভাই করঙ্গা, নিতাই গৌর হরি বল। এখন তার মুখ দেখলো, 4টি ছেলে জন্ম নিল। এখন হঠাৎ করে একদিন মারামারি লেগেছে 4 ভাই। এ ছুটে গেছে ছুরি নিয়ে, শালা তোর একদম তোকে জবাই করে দেব। আর একজন ছুটে গিয়ে বলছে তোর অত বড়টা কাজে লাগবে না, আমার ছোটটা ছেড়ে দিলেই ব্যাস। হ্যাঁ আর একজন গিয়ে বলছে যাবো যদি ঠিক জায়গায় টিপিয়ে দেবো, এমন জায়গায় টিপিয়ে দেবো আমার অস্ত্র লাগবে না, ছটফট করে মরবে। এখন বড় ভাই গিয়ে তাদেরকে বলছে মারামারি করে কি হবে বলতো ভাই? বাবা আর মা বিচারের আসনে দাঁড়িয়ে অবাক হয়ে গেছে যে 3টি ছেলে কেন এমন হলো আর 1টি ছেলে কেন ধীর স্থির হলো। দায়ী করলো মা তার বাবাকে। তোমার সঙ্গে আমার কি কথা ছিল যে আমি ঋতু স্নানের সময় যেন তোমাকে দেখতে পাই, তাই প্রথম সন্তানটা তোমারই মতো হয়েছে ধীর স্থির চিত্ত, তাই তোমার মতো হলো। আর একটাকে দেখেছিলাম মুসলমানের মতো, ওই যে ছুরি নিয়ে ছুটছে, গলা কেটে দেবে। আর একটাকে দেখেছিলাম নাপিতের মতো, হাতে তার খুর থাকে। আর একটাকে দেখেছিলাম করঙ্গাকে, ওই যে টিপে দেবে। বলো দায়ীটা কি আমার স্বামী? তাই তোমরা যার কাছ থেকে স্বাদ খেলে তাকে যদি আসল স্বাদটা না দিয়ে উচিষ্ঠ পেলে, তাহলে স্বামীর মতো সন্তানটা আশা প্রাপ্তি করেন কি করে? কিন্তু বিবেক রেখে কথা দিল তার স্ত্রী প্রতিদিন স্বাদ খায়। 3 বারে স্বাদ দিলে ছেলে ভালো হবে না। 3 বার যদি বছরে স্কুল খোলে, স্কুলে ছেলে পড়াশোনা রাখতে পারবে, মনে রাখতে পারবে পড়াশোনা? তাই ছেলে মেয়েকে পড়াশোনা করাতে গেলে প্রতিদিন স্কুলে দিতে হবে। ভালো করে পড় যাই স্কুলে, নাইলে হারবি তুই শেষকালে। যা পড়বি যা স্কুলে। তাই প্রতিদিন স্বাদ দিত, আর সেই গোবিন্দের প্রযুক্ত স্বাদ পেত বলে তার গর্ভে একটা সুসন্তান আসলো। দেখতে দেখতে শুভদিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, আর পুত্রের নাম রাখলো অচৈতন্য মনুষ্যত্ব চেতনা রাখিল। কি নাম রাখলো? চেতনা। এইবারে চেতনা মায়ের কোলে যেই এসেছে সকালে উলুধ্বনি শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি করে, আর আসিয়া সকলে নারী ছেদন করে। মায়ার বৈভবে সন্তান দিকে দিকে বড় হয় ধীরে ধীরে, বড় হয় ধীরে ধীরে। ওরে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা ওগো তোমার চরণে আসিয়াছি দয়াল, জানাবো দুঃখের কথা। ওরে জানাবো দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, ওরে একবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে এদিন দাসে, বঞ্চিলে এদিন দাসে। আমি তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, আমার জন্ম হইয়া পড়ি মায়া জালে, না রইল জ্ঞান লভ, আমার না হইল জ্ঞান লাভ। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইনু কাল, ওগো জনক জননী স্নেতে ভুলিয়া সংসারে লাগিল ভার, আমার সংসারে লাগিল ভার। ওরে আর কিছু দিনে বালক হইয়া আমি খেলিনু বালক ওরে আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, আরে পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে
ভ্রমি দেশে দেশে আমি ধন উপার্জন করি, এবার স্বজন পালন করিয়া কবন ভুলিয়া তোমার হরি গৌর হরি আরে ভুলিল তোমার হরি। তোমায় কেন ভুলে গেলাম, আমি তোমায় কেন ভুলে গেলাম, ওরে মায়ার বৈভবে রস কৌতুকে তোমায় কেন ভুলে গেলাম, আমার মানবে জনম বিফলে গেল, তোমায় কেন ভুলে গেলাম, আমার হরি চিত্ত সাধন নাই হলো, তোমায় কেন ভুলে গেলাম, বলো জয় রাধে শ্রী রাধে বলে তোমার কেন ভুলে গেলাম, তাই গৌর হরি বলে তোমায় কেন ভুলে গেলাম, আমি তোমায় কেন ভুলে গেলাম। তাহলে এখানে পদগুলো ভক্তি বিনোদ ঠাকুর পদটি লিখলেন, কত সুন্দর কথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, মানে আমি সব ভুলে গেলাম, সংসারে আসলাম, পেয়ে নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি, আমি জানাবো দুঃখের কথা। আমরা এই দুঃখের কথাটা কখন জানাই জানো? কিছু বুঝতে পারছেন? আজ্ঞা কখন বলছি বললো? সময় হরিকে ডাকছেন, এখন বলছে হরি বল, আর তার হরিতে উচ্চারণ হলো হবি বল, হবি বল। হরি আর নাই, দাঁত তো নাই, আর জীবও ভালো করে ঘুরছে না, তবু ভগবান একটু আগিয়ে আসছে যে কি বলে দেখি, একটু মাছ এনে দে, এ মাছ খাবে, হবি বল বলতে বলতে ভুলে গেছে, ভগবান বলে পালাই। जो মহাপ্রবদ্ধংতে তাংতে তাই ভজম মহম, যে যেমন করে ভাবকে ভালোবাসবেন ভগবান তার কাছে তেমনি থাকবে। তবে ভালোবাসাটা আবার সকলকে দেখিয়ে ভালোবাসা না, পরে তোমার ভালোবাসা যদি কেউ কেড়ে নেয় তাহলে তোকে কাঁদতে হবে। হ্যাঁ কি গো, ভালোবাসা বেঁচেছিল কে? একটা মেয়ে, দুটি মেয়ে একটা ছেলেকে প্রেম করেছিল, তাহলে তোমাদের এই মেদিনীপুরে না, বা কোলাঘাটেও না, হাওড়া জেলাও না, 24 পরগনায় না, নদিয়ায় হয়েছিল। নদিয়ায় বলা ভুল হবে, বীরভূম জেলার ছেলেটাকে দুটো মেয়ে প্রেম করেছিল। হ্যাঁ কে গো? হ্যাঁ মা বলো মা। আরে তুমিও কি তার প্রেমে পড়েছো নাকি? মরবি রে, আমি বাবা ওকে ওর সঙ্গে প্রেম করি না, আমি একটু গৌরার সঙ্গে করি। আহা বলে নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, জীবের সব জ্বালা দূরে গেল, ও জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, আর নিতাই যদি এই দেশে এলো, নিতাই আসতিছে রাস্তায় তার নাম বলি গায়, আবার হরির নামের তিলক মালা দুলতিছে গলায়। সাধারণত আমরা ছেলের জাতগুলো মেয়ে দেখলে একটু লোভ করি সবাই, আরে মুনি ঋষি শালা আসল মুনি মৎস্যগন্ধাকে দেখে তার কামের উদ্বিগ্ন হয়ে গেল। পরাশর যে ব্রহ্মকে সঞ্চয় করে রাখতে পারতেন, তিনি মৎস্যগন্ধাকে নদী ঘাটে দেখে পাগল হয়ে গিয়ে তাকে আলিঙ্গন দিতে বলছে, তোর গায়ের পদ্মগন্ধ করে দেবো, তোর নাম সত্যাবতী করে দেবো। হ্যাঁ আলিঙ্গন করতে দই পায়নে মেঘের কুয়াশার সৃষ্টি করে সন্তান উৎপাদন করে দিল। তাহলে মানুষ তো ছাড় পোকা। হ্যাঁ তাহলে মেয়ে দেখলে আমরা লোভ করি, কিন্তু সেই মেয়েটা তাকে দেখে লোভ করেছিল। আমার নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, ও জীবের সব জ্বালা দূরে গেল, ও জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই যদি সেই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, ও জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই যদি এই দেশে এলো,
নিতাই যদি এই দেশে এলো, ও নিতাই আসতিছে রাস্তায়, ও তার নামা বলি গায়, হরি নামের তিলক মালা তুলতিছে গলায়, আবার হরি বলে বলে জগতে কেড়ে বেড়ায়। আমার নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো। করো ভাই নিতাই পদসার, ও যদি ভবে হবি পার, নিতাই ছাড়া কলি যুগে ভাইরে গতি নাই আর। মনে রাখবেন যত নামের মালা করো, যদি নিতাইর কৃপা না হয় সারা জীবন জপবি লাভ নাই। বলে কেন? নিতাই গুরু তত্ত্ব, গুরু যদি দেয় তোর জপন করা সার, আর গুরু যদি না দেয় ওই লোক দেখানো ভজহরি, আমি মিছে ভজহরি মান্না, যা খাই রুটি শুধু আন্না। হ্যাঁ, মানে গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে। এই জন্য গুরু চরণ করো সার। আবার গুরু করবি দেখে শুনে, গুরু যদি মাছ খায় তার শিষ্য মাংস খাবে, কায়দা আছে। গুরু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসি করে, তার শিষ্য ঘুরে ঘুরে করে। এই জন্য জল খাবি ছানিয়া, গুরু করবি জানিয়া, গুরু করবি তার পরম্পরা। সে যেন মাছ চিংড়ি না খায়, সে কত গুনতি মালা করে, তার পূর্বাপুরুষ কত করেছে দেখে গুরু করো। আবেগে পড়ে যেওনি, জুয়ারে তো সকলে নৌকো চালাবে বলে ব্যবস্থা নেয়, কিন্তু যে পাকা মাঝি সে জুয়ার দেখে চালায়। হ্যাঁ বাবা, আর যে কমা মাঝি সে কেবলমাত্র জুয়ার দেখে লাভ দেয়। দেখো হাঁটু জলে, ও মাছ ছচ্ছরি কইরা চলে, দেখো বুয়ালের ডাক, দেখো কাকের ওই ডাক, কাওয়া যতই করো না বেশি নড়ে চড়ে না, ভরা কলসি আওয়াজ করে না। কি ভরা কলসি কখনো আওয়াজ করে না, বুয়াল মাছ কখনো লাচিয়ে ওঠে না। কে নাচে? যে পুটি মাছ। দেখো হাঁটুখানি জলে, পুটি ছচ্ছর কইরা চলে। যারা নতুন জেলে বলে সারা বড় মাছ যায়, জাল ফেলে চতুর্দিকে দেখে ছোট্ট পুটি মাছ। না 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 না, ওটা বললে খোকা আমার সময় চলে যাচ্ছে, আমার খিদে লেগে গেছে। হ্যাঁ, টাইম কত হলো রে? 11:30। এই 11টা হয়ে গেছে। আর না বাবা, 11:15। তুই তো বলবি হোক হোক হোক, আবার যে আমাকে যেতে হবে 24 পরগনা। কালকে এসেছি, আমার বড় মা ছোট মা রাধারানী যদি না থাকতো, রাতের বেলা গাড়িতে রাত কাটাতে হতো। কারণ আমাদের তো বলেছে যে বাবা আমরা কোলাঘাটের কাছে গান, আমরা সব কি আর মনে রাখতে পারি কোন দিক দিয়ে রাস্তাঘাট। আর রাতের বেলায় তো স্বাভাবিকভাবে ফোনগুলো সকলেরই কাজে ব্যস্ত অফ থাকে, তো আর মানুষকে কষ্ট দিই না। তো বলেছে যে তোমরা আসলে আমরা যাব আনতে, কি কষ্ট করি। তার হঠাৎ করে রাতের বেলায় আর রাধারানী ফোন করেছে, দাদাভাই ফোন করেছে, এইখানে নাকি গান আছে, তোমরা আসছো, তাহলে আমার বাড়িতে আসবে তো। ভগবান মঙ্গল করছে, ঘুমটা ভালো হবে আর সেবাটাও ভালো হবে। ও মা, 3 মা মিলে এমন রান্না করেছে, কি আর আমি পাবো? শুধু চতুর্দিকে মোটামুটি একটা জিনিস লাভ হয়ে যায়, 56 ভোগ আর 36 ব্যঞ্জন সব সাজানো আছে। আমি বলি বাবা ভিক ঠাকুর তোর কুকুর সামলা, আমি একটুখানি নিয়ে রেখে দিই বাবা। আমার দেখেই ড্যাশ ড্যাশ হয়ে গেছে। হরি বল বাবা, বেশি খেলে তো আবার জ্বালাতন করে। সত্যিকারে আমি বেশি খেতে পারি না, এই কারণে খেলে না আমার কষ্ট হয়, অল্প একটু খেতে হয়। ঠিক আছে? হ্যাঁ বাবা, কি কয়? গোপাল খায় না, তুই জানিস, তোর বাপ জানে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে দেখবি মহাপ্রভু কোনোদিন পাতাই খেত না। এত শালা হারামির ছেলে ছিল, এই করে নিত সাজিয়ে। এই যদি আপনারা কোনোদিন ভগবানকে ভোগ দেন, এতটুকু দেবেন না, বেশি করে দেবেন। কেন জানেন? মহাপ্রভু কম পেতেন, কিন্তু তার পারিষদগণকে দেওয়ার জন্য তিনি বেশি করে নিয়ে বসতেন।
আর সবচেয়ে বেশি কাঙাল ছিল হরিদাস ঠাকুর। সকলের উচিষ্ট খেতে ভালোবাসতেন, যিনি ব্রহ্মা অপরাধে রহিদাস বা হরিদাস হয়ে এসেছেন। নিতাই গৌর হরি বল, চলো লীলার মাধ্যমে যাই। তাই এখন আমরা যারা অল্প বিদ্যায় ভয়ঙ্করী, তারা আমরা পুঁটি মাছ, আর বোয়াল মাছ কখনো সাড়া করে না, ভরা কলসি কখনো আওয়াজ করে না। তাই আমরা হালকা কলসি বলে বেশি আওয়াজ করি, ভরা কলসি কখনো আওয়াজ করে না, তার নির্ধারিত সময়তে চলতে থাকে। তাই এখন হয়েছে কি, যেই ছেলে হয়েছে সকলে আনন্দ, এইবার ছেলের মুখে ভাত, অন্নপ্রাশন। কত তোকে কার্ড দিয়েছে। আচ্ছা কার্ড কেন দেয় গো? এই যে আমরা অন্নপ্রাশনে কার্ড করি কিসের জন্য? পয়সা পাওয়ার তো। হ্যাঁ, কিছু মনে পড়ে? মনে পড়ে রবি রাহুল, কায়দা আছে গো। এতদিন যে তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা ছিল হারিয়ে গেছে, তুমি যে আমার সুদে টাকা দাওনি, তাই একটা কার্ড করলে তুমি আমার ছেলের জন্য একটা কিছু সোনা আনবে। মনে পড়ে রবি রাহুল, কবিতায় তো গান আছে না, একদিনই কত করে বলেছি, আজ হাই রবি রাহুল দেখে বড় আমাকে। হ্যাঁ, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে দিনিয়া রোদে ঝরা দুপুরে। কি গানগুলো আছে না, মনে পড়ছে না। যাই হোক, তাহলে মনে পড়ে, এই মনে পড়ে করে আমরা কার করলাম কিছু নামার তরে। আর দেখবেন আপনি যখন একটা ভালো করে কার্ড দেবেন, বলে ভাই আমার ছেলের মুখে ভাত, চলার পথে যা হওয়ার হয়েছে, তুমি আমার ছেলেকে একটু আশীর্বাদ দিয়ে আসবে, তোমায় কিচ্ছু নিয়ে যেতে হবে না। মানে এমন করে বলছে সে যেন তোমাকে না নিয়ে যেতে বলছে না, যে তুমি কিছু নিয়ে যেও। অভিনয়টা দেখো, যাত্রা দেখেন না, মহারাজ মহারাজ পায়ে পড়ে যায়, ঠিক পত্র দেওয়ার সময় তার বন্ধুকে বলছে, বন্ধুরে তোকে কিচ্ছু নিয়ে যেতে হবে না, তুই শুধু একবার আমার ছেলের মাথায় আশীর্বাদ করবি। তাই কোম্পানি, প্রাণ কোম্পানি সকলকে পত্র দিয়েছে, নিমন্ত্রণ করে সকলে আসছে, আর যে যেমন পেরেছে নিয়ে এসছে। নিয়ে আসার পরে ছেলের অন্নপ্রাশন হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে 1 বছর বয়স হয়েছে, 2 বছর, 3 বছর, 5 বছর যখন পূর্ণ হলো, ছেলে ভালো করে কথা বলতে পারে। হঠাৎ করে বুকের যন্ত্রণা হলো, আর যেই যন্ত্রণা হলো, জল কোম্পানির মালিক চেতনা সে নিয়ে ছুটে গেলেন, মনুষ্যত্ব নিয়ে গেলেন চেতনাকে ডাক্তারের কাছে কোলে করে। ডাক্তারবাবু দেখে বলছে আমি পারবো না। নিয়ে গেলেন বড় বড় হসপিটালে, সেখানে তারা বলে দিল আমি পারবো না। মেডিকেলে নিয়ে গেল দিল্লি, দিল্লি বলছে আমি আর এখানে পারবো না, তোমার ছেলের রোগ ধরতে পারছি না। নিয়ে চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর দেখার পরে একটা ইঞ্জেকশন দিয়ে বলছে এখানে এত টাইমের মধ্যে চেন্নাই নিয়ে যাও, না লেগে বাঁচানো যাবে না। চেন্নাই নিয়ে গেলেন, চেন্নাই নিয়ে ডাক্তারবাবুরা আইসিতে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে চিন্তা করে বলছে, ডাক্তাররা বোর করছে, বলছে এ তো মারা যাবে, কিন্তু একে কিছুক্ষণ রাখতে হবে আর আমাদের কিছু কেড়ে নিতে হবে। এই চিন্তা করে ডাক্তারবাবু বেরিয়ে এসে বলছে এই ছেলেটার বাবাকে, বলছে ডাক্তারবাবু আমি। বলে শোনো, তোমার ছেলে অপারেশন করতে হবে 24 ঘন্টার মধ্যে, নাহলে তোমার ছেলেকে তুমি হারাবে। না ডাক্তারবাবু এ কথাটা বলো না, তুমি বলো না আমায় কি করতে হবে। এই মুহূর্তে 20 লক্ষ টাকা তোমাকে জমা দিতে হবে, তা নাহলে তোমার ছেলেকে বাঁচাতে আমরা পারবো না। ডাক্তারবাবু আপনারা অপারেশন করুন না, আমি এই টেলিগ্রাফ করছি, আমরা কি বিশ্বাস করব যে তোমার টাকা আছে। ডাক্তারবাবু আমার 2টো কারখানা আছে, আমি 2টো কারখানাই বিক্রি করে দেব। টেলিগ্রাফ করে চিঠি পাঠিয়েছে, আমার একটা কারখানা বিক্রি করলে আপাতত 20 লাখ টাকা হবে। এই 20 লক্ষ টাকা নিয়ে তুমি তাড়াতাড়ি এসো বা কারো হাতে পাঠিয়ে দাও, আমার ছেলেকে বাঁচাতে হবে। টেলিগ্রাফ পাওয়ার সঙ্গে সঙ্গে 2টো কোম্পানি ছিল, একটা কোম্পানিকে বিক্রি করে দিল।
ডিগলার করে বিক্রি করে সেই 20 লক্ষ টাকা পাড়ার একটা মানুষের হাতে তুলে দিল। সে মানুষটা খুব ভালো, বিবেক বৈচিত্র্যে টাকাটা নিয়ে চেন্নাই গেলেন। আর চেন্নাই যাওয়ার পরে টাকাটা জমা দিতে অপারেশন হয়ে গেল। ডাক্তারবাবু এসে মুখটা শুকনো করে বলছে, আই এম ভেরি ভেরি সরি। ডাক্তারবাবু, আপনি এই কথাটা কেন বলছেন? শোনো, আমি কেন বলছি জানো? আমি তোমার খোকার হার্ট চেঞ্জ করতে গিয়ে দেখলাম তোমার ছেলের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, একটাও কিডনি আর ভালো নেই। তাই বাবা, আমার স্টকে একটা কিডনি আছে, সেটা আবার ম্যাচ করছে না। ডাক্তারবাবু, আমার তো 2টো কিডনি, একটা নিতে পারো না? ঠিক আছে, তুমি একটা দিলেও আরও একটা কিডনি দিতে হবে, 20 লক্ষ টাকা। ডাক্তারবাবু, আমি দেব। আবার টেলিগ্রাফ করলো, আর একটা কারখানা বিক্রি করলো, ভিটে বাস্তু বিক্রি করে দিল। দিয়ে টাকা নিয়ে আসলো তার স্ত্রী, টাকাটা রেখে দেবে, তুমি বাড়ি চলে যাও। তার স্ত্রী বাড়ি এসে ভিটেতে যে হাঁড়ি কলসি ছিল সেগুলো বের করে নিয়ে একটা পথের ধারে বৃক্ষতলায় বসেছে। কারণ ভিটেটাও তো, ঘরটাও তো বিক্রি হয়ে গেছে। ঘরের সামগ্রীপত্র নিয়ে বৃক্ষতলায় বসেছে। আর এদিকে 20 লক্ষ টাকা ডাক্তার হাতে নিয়ে নিলেন। নেওয়ার পরে কেবলমাত্র কেটে ছুঁড়ে না করলে তো আর দেখানো যাবে না যে আমি কিডনি অপারেশন করেছি। আবার ব্যান্ডেজ করে গজকানি দিয়ে বেঁধে দিয়ে ডাক্তারবাবু এসে বলছে, ডাক্তারবাবু বলছে, দেখো তোমার ছেলের শরীরে যে এত রোগ, আমার একটা সাকসেসফুল করতে গিয়ে আর একটা দেখতে পাচ্ছি। কিডনি অপারেশন করে দেখলাম তোমার ছেলের মধ্যে শরীরে ব্লাড আসছে না। অতএব বাবা, আর একে রাখা যাবে না, যা খায় ওকে একটু খাইয়ে দাও, আর একটু হরিনাম ওকে শুনিয়ে দাও। ডাক্তারবাবু ছেলেকে নিয়ে এসে মনুষ্যত্বের কোলে দিল। মনুষ্যত্বের কোলে চেতনা ঘুমিয়ে আছে, নাকে নল আর যেখানে সেখানে ফুটো করে পাইপ বের করে দিয়েছে। চেতনাকে নিয়ে মনুষ্যত্ব ভেঙে পড়লেন। পাছে আর একটা টাকাও নেই, একটা বিস্কিট কিনে মনুষ্যত্ব খাবে। পাছে একটা টাকা নেই, ট্রেনের টিকিট কেটে ছেলেকে দিয়ে বাড়ি আসবে। চেতনা, চেতনা। ট্রেনে উঠেছে অনেক কষ্টে। আপনারা যারা এক্সপ্রেস ট্রেনে যান দেখবেন বাথরুম বলে একটা ব্যবস্থা আছে। ঠিক গেটের কাছে মনুষ্যত্বকে কোলে নিয়ে কাঁদছে। আজকে মনুষ্যত্ব কাঁদছে চেতনাকে নিয়ে। হঠাৎ করে টিটি সাহেব আসলো, টিকিট দেখাও। বাবুজি, বাবুজি গো, আমি আমার খোকাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার নাম মনুষ্যত্ব। আমি জীবনে কোনো পাপ করিনি। আমার ছেলেকে অপারেশন করতে গিয়ে ডাক্তারবাবু বলেছে আমার ছেলে আর বাঁচবে না। ডাক্তারবাবু যেই বলেছে, আমি আপনি কাঁদতে কাঁদতে আমার খোকাকে নিয়ে বাড়ি যাব বলে এই ট্রেনে উঠেছি গো। আমার কাছে একটা পয়সা নেই বাবু, যদি থাকতো
আমি একটা টিকিট কেটে নিতাম। টিটি সাহেব বলছে তোমার কাছে পয়সা নেই? না বাবুজি। টিটি চলে গেল। যত চেতনাকে দেখছে, আর চেতনার মুখটা ঠিক তার বন্ধুর মতো। যায় রে বেলা যায়।